প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে এসকিউএল সম্পর্কিত কিছু নির্দেশনা দেখিয়েছিলাম যে এসকিউএল থেকে কোন ধরনের প্রশ্ন আসবে, এখানে ডিডিএল ডিএমএল এর ব্যবহার, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলোর ব্যবহার আমি গতদিন দেখিয়েছিলাম। আচ্ছা, আজকে বলা যায় যে আমরা আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকে আমি এখানে লাস্টে কিছু থিওরিটিক্যাল টপিক আছে, এই থিওরিটিক্যাল টপিকগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং সেটা আগে আমি আলোচনা করব। আলোচনা করার পরে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আমি এই বিষয়বস্তুগুলোকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আজকের সাথে সাথে মূলত আমাদের এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ষষ্ঠ অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এখান থেকে ছোট প্রশ্ন সাধারণত এসে থাকে, কর্পোরেট ডেটাবেস কি? কর্পোরেট ডেটাবেস কি, এর গুরুত্ব লিখো। আচ্ছা, এরপরে কোশ্চেন আসতে পারে ই গভর্নমেন্ট কি? ই গভর্নমেন্ট কি? আচ্ছা, এরপরে কোশ্চেন আসতে পারে ডেটা সিকিউরিটি বা নিরাপত্তা ব্যাখ্যা করো। দুই মার্কের কোশ্চেনে নিরাপত্তা ব্যাখ্যা করো। আচ্ছা, এরপর ডেটা এনক্রিপশন কি? ডেটা এনক্রিপশন কি? আচ্ছা, এরপরে ডেটা ডিক্রিপশন কি? আচ্ছা, ডিক্রিপশন। ক্রিপ্টোগ্রাফি কি? দেখো, আমরা কি ডেটা এনক্রিপশন কি, ডেটা ডিক্রিপশন কি, ক্রিপ্টোগ্রাফি কি? আচ্ছা, এইবার লক্ষ্য করো, এনক্রিপশন, ডিক্রিপশন, ক্রিপ্টোগ্রাফি। আচ্ছা, এবার একটা বিষয় লক্ষ্য করো, আমরা পরবর্তীতে আরো কিছু কোশ্চেন এখানে করতে হবে। আমি একটু উপরে মুছে ফেলি। প্লেইন টেক্সট কি? সাইফার টেক্সট কি? আচ্ছা, এনক্রিপশন অ্যালগরিদম কি? আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা মোটামুটি কয়েকটা কোশ্চেন এখানে লিখে দিলাম। এবার এই কোশ্চেন গুলো সম্পর্কে এখন একটু আলোচনা করব। প্রথমে দেখো, কর্পোরেট ডেটাবেস কি, এর গুরুত্ব। এটা একটা বর্ণনামূলক প্রশ্ন এবং আমি এটার সম্পর্কে শুধু সংজ্ঞাটা বলে যাচ্ছি। আচ্ছা, দেখো, কোনো বৃহৎ প্রতিষ্ঠান তাদের মানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে বা অনেকগুলো কাজের ক্ষেত্র থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা কাজের জন্য এরা হেড অফিসের কাছে দায়বদ্ধ থাকে। তাই এই যে হেড অফিসের কাছে যে দায়বদ্ধ থাকে, এটা তো নিশ্চয়ই হেড অফিস তাদের যে কাজের তদারকি করছে, এটা তো নিশ্চয়ই হেড অফিসে বসেই করতে পারে। ডেটাবেস বা বিভিন্ন মানে নিয়ন্ত্রণকারী সফটওয়্যার ব্যবহার করে প্রত্যেকের কাজের তদারকি মানে পর্যবেক্ষণ করতে পারে। এইটাকে বলা হয় হচ্ছে কর্পোরেট ডেটাবেস। তার মানে আমাদের সংজ্ঞাটা এইভাবে দিতে হবে, কোনো বৃহৎ প্রতিষ্ঠান বা এন্টারপ্রাইজের সকল বিভাগ বা অনুবিভাগের সাথে সংশ্লিষ্ট ডেটা নিয়ে তৈরি করা হয় কর্পোরেট ডেটাবেস। আচ্ছা, এরপরে এর গুরুত্ব দেখবে বইতে আছে মোটামুটি। কোন এক এক ডিপার্টমেন্টের কাজ এক এক রকম, কিন্তু প্রত্যেকে কাজের জন্য কি হেড অফিসের কাছে দায়বদ্ধ থাকে, এই বিষয়গুলো এখানে ব্যাখ্যা করা আছে।
আচ্ছা, এরপর দেখো ই গভর্নমেন্ট কি। ই গভর্নমেন্ট বলতে ইলেকট্রনিক গভর্নমেন্টকে বোঝানো হয়েছে। তার মানে একটা সরকারের সার্বিক কার্যক্রম, স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়ন, এটা যদি তথ্য প্রযুক্তি বা আইসিটি সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে সেই সরকারকে বলা হয় ই গভর্নমেন্ট বা ইলেকট্রনিক গভর্নমেন্ট। আচ্ছা, আমি আবার বলি, একটা সরকারের তথ্য প্রযুক্তি বা আইসিটির মানে সঠিক ব্যবহারের মাধ্যমে, আচ্ছা, একটা সরকারের কার্যকারিতা, স্বচ্ছতা, উন্নয়ন নিশ্চিত করাই হচ্ছে তোমার ই গভর্নমেন্ট বা ইলেকট্রনিক গভর্নমেন্ট। আচ্ছা, এরপরে আসো ডেটা সিকিউরিটি বা নিরাপত্তা ব্যাখ্যা করো। এটা আসার আগে আমরা এই জিনিসগুলো আগে জানি, কারণ এই তিনটা ব্যাখ্যা করলেই নিরাপত্তা ব্যাখ্যা হয়ে যাচ্ছে। প্রথমে হচ্ছে ডেটা এনক্রিপশন। দেখো ডেটা এনক্রিপশন কি জিনিস খেয়াল করো। মানে তুমি ধরে নাও তুমি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছো। তোমাকে মানে প্রতিনিয়ত দেশের স্বার্থে, মানে তোমার ব্যক্তি স্বার্থ, সমাজের স্বার্থে অনেক ডেটা গোপন ভাবে সংরক্ষণ করতে হতে পারে। অথবা তুমি যখন এক স্থান থেকে আরেক স্থানে ডেটাটা পাঠাচ্ছ, তখন এটাকে সরাসরি ডেটা আকারে না পাঠিয়ে এটাকে বিশেষ কোডে রূপান্তর করে পাঠানোর প্রয়োজন হতে পারে। আচ্ছা, এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ডেটা এনক্রিপশন। তার মানে ডেটাকে নিরাপত্তার স্বার্থে প্রেরক থেকে প্রাপকের নিকট প্রেরণের সময় একে সরাসরি ডেটা আকারে না পাঠিয়ে বিশেষ ধরনের কোডে রূপান্তর করে পাঠানো হয়, যা সাধারণত অপাঠযোগ্য ডেটা রূপে থাকে। এই প্রক্রিয়াকেই বলা হয় ডেটা এনক্রিপশন। তাহলে আমি আবার বলি, ডেটা এনক্রিপশন কি। ডেটাকে নিরাপত্তার স্বার্থে প্রেরক থেকে গ্রাহকের নিকট প্রেরণের সময় একে সরাসরি ডেটা আকারে না পাঠিয়ে মানে একে বিশেষ ধরনের কোডে রূপান্তর করে পাঠানো হয়, যা সাধারণত অপাঠযোগ্য ডেটা রূপে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় ডেটা এনক্রিপশন। আবার বলি, তুমি এক স্থান থেকে আরেক স্থানে ডেটাটা পাঠাচ্ছ, কিন্তু ডেটাটা অনেক গোপনীয় একটা ডেটা। এই গোপনীয়তা রক্ষা করতে গেলে কি করতে হবে? সরাসরি ডেটাটাকে ডেটা আকারে না পাঠিয়ে একে বিশেষ ধরনের কোডে রূপান্তর করে পাঠাতে হবে। এবং এই কোডটা এমন যে এই কোডটা যদি কারো হাতে চলে যায় বা বেহাত হয়ে যায়, সহজ কথা, তাহলে কেউ যাতে এই কোড থেকে মানে এর আসল অর্থ উদ্ধার করতে না পারে। এই প্রক্রিয়া হচ্ছে ডেটা এনক্রিপশন। তার মানে আমরা পুঁথিগত সংজ্ঞা এইভাবে দেব যে ডেটাকে নিরাপত্তার স্বার্থে মানে প্রেরক থেকে গ্রাহকের নিকট প্রেরণের সময় একে সরাসরি ডেটা আকারে না পাঠিয়ে বিশেষ ধরনের কোডে রূপান্তর করে পাঠানো হয়, যা সাধারণত অপাঠযোগ্য ডেটা রূপে থাকে। এই প্রক্রিয়াকে ডেটা এনক্রিপশন বলে। আচ্ছা, তাহলে ডেটা এনক্রিপশন সম্পর্কে জানলাম। এখন দেখো ডেটা ডিক্রিপশন। ডেটা ডিক্রিপশন হচ্ছে এনক্রিপ্টেড বা অপাঠযোগ্য ডেটাকে, এনক্রিপ্টেড বা অপাঠযোগ্য, পাঠ করার যোগ্য না, অপাঠযোগ্য ডেটাকে পুনরায় পাঠ উপযোগী ডেটায় রূপান্তরের প্রক্রিয়াকে ডেটা ডিক্রিপশন বলে। তাহলে এনক্রিপশনের কাজ কি ছিল? পাঠযোগ্য ডেটাকে অপাঠযোগ্য ডেটায় পরিণত করা। আর ডিক্রিপশনের কাজ ঠিক উল্টা, অপাঠযোগ্য ডেটাকে পুনরায় পাঠ উপযোগী ডেটায় রূপান্তর করা। তার মানে এনক্রিপ্টেড বা অপাঠযোগ্য ডেটাকে পুনরায় পাঠ উপযোগী ডেটায় রূপান্তরের প্রক্রিয়াকে ডেটা ডিক্রিপশন বলে। আচ্ছা, এরপরে দেখো কি আছে, ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি হচ্ছে দুইটা প্রক্রিয়া, এনক্রিপশন আর ডিক্রিপশন করার প্রক্রিয়াকে একত্রে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। তার মানে সম্পূর্ণ প্রক্রিয়া, এনক্রিপশন থেকে শুরু করে ডিক্রিপশন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। তাহলে ক্রিপ্টোগ্রাফির সংজ্ঞাটা এইভাবে দেব, ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন করার বিষয়কে একত্রে ক্রিপ্টোগ্রাফি বলে। আচ্ছা, তাহলে ক্রিপ্টোগ্রাফিও গেল, এনক্রিপশন, ডিক্রিপশন, ক্রিপ্টোগ্রাফি তিনটাই আমরা পেয়ে গেলাম। এবার আমি কি বলেছি, ডেটা সিকিউরিটি বা নিরাপত্তা ব্যাখ্যা করো, তখন কিন্তু এই তিনটা জিনিসই ব্যাখ্যা করতে হবে, এনক্রিপশন, ডিক্রিপশন, ক্রিপ্টোগ্রাফি। প্রথমে আসো, এনক্রিপশন কি। ডেটাকে নিরাপত্তার স্বার্থে প্রেরক থেকে গ্রাহকের নিকট প্রেরণের সময় একে সরাসরি ডেটা আকারে না পাঠিয়ে বিশেষ ধরনের কোডে রূপান্তর করে পাঠানো হয়, যা সাধারণত অপাঠযোগ্য ডেটা রূপে থাকে। এই প্রক্রিয়াকে ডেটা মানে এনক্রিপশন বলে। আবার মানে অপাঠযোগ্য, এনক্রিপ্টেড বা অপাঠযোগ্য ডেটাকে পুনরায় পাঠ উপযোগী ডেটায় রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় ডেটা ডিক্রিপশন। আচ্ছা,
আচ্ছা, এবার দেখো আমরা এনক্রিপশনের চারটা অংশ, আগে এই চারটা অংশ জেনে নিই, তারপরে আমরা এটাকে ইয়ে করে দেখাবো। ডেটা এনক্রিপশনের চারটা অংশ। এক নম্বর হচ্ছে প্লেইন টেক্সট, দুই নম্বর হচ্ছে সাইফার টেক্সট, এনক্রিপশন অ্যালগরিদম, এনক্রিপশন অ্যালগরিদম, আর চার নম্বর হচ্ছে কি, কেইওয়াই। ডেটা এনক্রিপশনের চারটি অংশ, প্লেইন টেক্সট, সাইফার টেক্সট, এনক্রিপশন অ্যালগরিদম, আর একটা হচ্ছে কি। তাহলে এবার আসো আমরা এক এক করে এই চারটি অংশ সম্পর্কে জানার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আসো প্লেইন টেক্সট কি জিনিস। আচ্ছা, প্লেইন টেক্সট হচ্ছে এনক্রিপশন করার পূর্বের মেসেজ, যা সাধারণত পাঠযোগ্য ডেটা রূপে থাকে, এটাকে বলা হয় প্লেইন টেক্সট। তার মানে এনক্রিপশন করার পূর্বের মেসেজ যা পাঠযোগ্য ডেটা রূপে থাকে, একে প্লেইন টেক্সট বলা হয়। তার মানে তুমি এক স্থান থেকে আরেক স্থানে ডেটাটা পাঠাবা, মনে করো এই স্থান থেকে এই স্থানে ডেটাটা পাঠাবা। আচ্ছা, ডেটাটা পাঠাতে গেলে তোমাকে কি করতে হচ্ছে, আগে মূল ডেটা ফাইলটাকে তৈরি করতে হচ্ছে। হতে পারে এটা কোনো টেক্সট বা মেসেজ বা অন্য কিছু। তাহলে এইটাকে কি আগে তোমার টাইপ, ধরো একটা তুমি এক পৃষ্ঠার একটা মেসেজ পাঠাচ্ছ, একটা ডকুমেন্ট পাঠাচ্ছ, তাহলে এই ডকুমেন্টটাকে কি আগে তোমার মানে প্রকৃত ডেটা আকারে রাখতে হবে। তার মানে এটাকে টাইপ করে এর অরিজিনাল অর্থটা এখানে রাখতে হবে। আচ্ছা, তার মানে এটাকে বলা হয় হচ্ছে তোমার প্লেন টেক্সট, মানে এনক্রিপশন করার পূর্বের মেসেজ যা সাধারণত পাঠযোগ্য ডেটা রূপে থাকে, এই প্রক্রিয়াকে বলা হয় তোমার প্লেন টেক্সট। আচ্ছা, এরপরে দেখো সাইফার টেক্সট। সাইফার টেক্সট কি, এনক্রিপশন করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য ডেটা রূপে থাকে না। আচ্ছা, সাইফার টেক্সট হচ্ছে, আমি আবার বলি, সাইফার টেক্সট হচ্ছে তোমার এনক্রিপশন করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য ডেটা রূপে থাকে না। আচ্ছা, তাহলে প্লেইন টেক্সটটা কি, এনক্রিপ্ট করার মানে পূর্বের মেসেজ যা পাঠযোগ্য ডেটা রূপে থাকে। আর সাইফার টেক্সট হচ্ছে এনক্রিপশন হয়ে যাওয়ার পরে যখন এটা বিশেষ কোডে রূপান্তর হয়ে যাচ্ছে, কোডভুক্ত ডেটা হয়ে যাচ্ছে, তখন এটা কি মানুষের পাঠ উপযোগী থাকছে না, তখন এটাকে বলা হয় সাইফার টেক্সট। এনক্রিপশন করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য ডেটা রূপে থাকে না, এটাকে বলা হয় হচ্ছে সাইফার টেক্সট। এবার আসো এনক্রিপশন অ্যালগরিদম। এনক্রিপশন অ্যালগরিদম কি জিনিস, এনক্রিপশন অ্যালগরিদম হচ্ছে যে ফর্মুলা বা লজিক ব্যবহার করে মানে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট অথবা সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে রূপান্তরের কাজ করা হবে, যে লজিক বা গাণিতিক ফর্মুলা বা লজিক ব্যবহার করে বা সূত্র ব্যবহার করে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট অথবা সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে রূপান্তরের কাজ করা হবে, সেই প্রক্রিয়াকে বলা হয় এনক্রিপশন অ্যালগরিদম। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করো এই যে এনক্রিপশন অ্যালগরিদম কি, সূত্র বা ফর্মুলা। এই সূত্র বা ফর্মুলা তো আমি নিজে নিজে বাস্তবায়ন করব না, এটাকে অবশ্যই কোনো প্রোগ্রাম বা কোনো সফটওয়্যারের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে হবে। এই এনক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট বা সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে রূপান্তরের কাজ যে প্রোগ্রাম বা সফটওয়্যারের দ্বারা হয়ে থাকে, সেই প্রোগ্রাম বা সফটওয়্যারকে বলা হয় কি সফটওয়্যার। আমি আবার বলি, প্লেন টেক্সট হচ্ছে এনক্রিপ্ট করার পূর্বের মেসেজ যা মানুষের পাঠযোগ্য ডেটা রূপে থাকে। সাইফার টেক্সট হচ্ছে এনক্রিপ্ট করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য ডেটা রূপে থাকে না। এনক্রিপশন অ্যালগরিদম এটা হচ্ছে যে গাণিতিক ফর্মুলা বা লজিক ব্যবহার করে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট অথবা সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে রূপান্তরের কাজ করা হয়, তাকে বলা হয় এনক্রিপশন অ্যালগরিদম। আর লাস্টেরটা হচ্ছে কি, কে ই ওয়াই, কি। কি হচ্ছে তোমার যে মানে মানে প্রোগ্রাম বা সফটওয়্যারের দ্বারা মানে এনক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট বা সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে রূপান্তরের কাজ করা হয়, তাকে বলা হয় কি সফটওয়্যার। আচ্ছা, এবার দেখো কি সফটওয়্যার দুই প্রকার। একটা হচ্ছে গোপন কি বা সিক্রেট কি, এর আরেকটা নাম সিমেট্রিক কি, গোপন কি বা সিক্রেট কি।
বা সিমেট্রিক কি, আর একটা হচ্ছে পাবলিক কি বা অ্যাসিমেট্রিক কি। একটা হচ্ছে সিমেট্রিক বা গোপন বা সিক্রেট কি, আর একটা হচ্ছে পাবলিক বা অ্যাসিমেট্রিক কি। গোপন কি কোনটা? আচ্ছা, গোপন কি এনক্রিপশন হচ্ছে তোমার প্লেইন টেক্সট মানে এবং সাইফার টেক্সট উভয় রূপান্তরের কাজে যদি একটা কমন কি ব্যবহার করা হয়, তার মানে প্রেরক যে মানে একই কি ব্যবহার করে প্লেইন টেক্সট থেকে সাইফার টেক্সট এবং প্রাপকও একই কি ব্যবহার করে সাইফার টেক্সট থেকে প্লেইন টেক্সটে রূপান্তরের কাজ করে থাকে। তার মানে যে কি ব্যবহার করে একই মানে প্রাপক প্লেইন টেক্সট থেকে সাইফার টেক্সট এবং প্রেরক প্রেরক প্লেইন টেক্সট থেকে সাইফার টেক্সট এবং প্রাপক সাইফার টেক্সট থেকে প্লেইন টেক্সটে রূপান্তরের কাজ করে, তাকে বলা হয় গোপন বা সিক্রেট কি। আরেকটা হচ্ছে কি, দেখো পাবলিক কি। পাবলিক কি কোনটা? পাবলিক কি হচ্ছে প্রেরক ও প্রাপক উভয়ে যদি একই কি ব্যবহার করে এনক্রিপশন এবং ডিক্রিপশনের কাজ সম্পন্ন করে, তবে তাকে পাবলিক কি বলা হয়। তার মানে একটা প্রেরক এক ধরনের কি ব্যবহার করে এনক্রিপশন করবে এবং প্রাপক অপর কি ব্যবহার করে ডিক্রিপশনের কাজ করবে, সেটাকে বলা হয় তোমার এই পাবলিক কি। আচ্ছা, তার মানে গোপন কি এনক্রিপশনের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক একই কি ব্যবহার করে, মানে কমন কি শেয়ার করে, মানে তোমার প্রেরক এবং মানে এনক্রিপশন এবং ডিক্রিপশনের কাজ সম্পন্ন করে। তার মানে প্লেন থেকে সাইফার টেক্সট এবং সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে রূপান্তরের কাজে একটা গোপন কি মানে একই কি ব্যবহার করে, সেটাকে বলা হয় গোপন কি বা সিক্রেট কি। আর যদি প্রেরক এক ধরনের কি ব্যবহার করে মানে সাইফার থেকে প্লেন থেকে সাইফার করবে, আবার প্রাপক অন্য ধরনের কি দিয়ে সাইফার থেকে প্লেন করবে, সেটাকে বলা হয় পাবলিক কি। এবার ডেটা এনক্রিপশনের অনেকগুলো পদ্ধতি আছে, যেমন ডিইএস। ডিইএস হচ্ছে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, একটু পরে স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড আইডিয়া, আইডিইএ। ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন অ্যালগরিদম। সিজার কোড ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। আচ্ছা, এই সিজার কোড নামটা এসেছে রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম থেকে। জুলিয়াস সিজার তার গুপ্তচরদের সাথে বিশেষ ধরনের কোড ব্যবহার করে মেসেজ বা সংকেত আদান প্রদান করত। এই কোডটাকে বলা হয় সিজার কোড এবং পরবর্তীকালে এটা এনক্রিপশনেও স্থান পেয়েছে। আচ্ছা, এই যে যে পদ্ধতিগুলো আছে এর মধ্যে সর্বাধিক জনপ্রিয়, বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় হচ্ছে ডিইএস, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। আচ্ছা, তাহলে এবার আমি এইগুলোকে একটু স্লাইড প্রদর্শনের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আচ্ছা, দেখো ডেটা সিকিউরিটি বা ডেটা এনক্রিপশন, সিকিউরিটি ও এনক্রিপশন। দেখো ডেটা সিকিউরিটি ব্যবহারকারী কি কি অবজেক্ট ব্যবহার করতে পারবে এবং কি ধরনের তথ্য প্রয়োগ করতে পারবে তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাকে ডেটা সিকিউরিটি বলে। কোনো প্রতিষ্ঠানের জন্য ডেটা একদিকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যদিকে ডেটার গোপনীয়তা রক্ষা করাও জরুরি। ডেটা সিকিউরিটি অবজেক্ট লেভেল ডেটাবেজের অ্যাক্সেস ও ব্যবহার নিয়ন্ত্রণ করে। আচ্ছা, ডেটা সিকিউরিটির জন্য ডেটাকে এনক্রিপ্ট করে পাঠানো হয়, পরে গন্তব্যে ডেটা ডিক্রিপ্ট করে মেসেজ উদ্ধার করা হয়। ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন করার বিষয়কে ক্রিপ্টোগ্রাফি বলে, যেটা আমি আমার আলোচনার সময় আমি এগুলো বলেছি। ডেটা সিকিউরিটির গুরুত্ব বা প্রয়োজনীয়তা খেয়াল করো। ডেটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে এনক্রিপ্ট করতে হয়, ফলে ওই ডেটা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে না। প্রেরক ডেটাকে এনক্রিপ্ট করে পাঠালে প্রাপক ওই এনক্রিপ্ট ডেটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে নিবে।
প্রেরক ডেটাকে এনক্রিপ্ট করলে প্রাপককে ডিক্রিপ্ট করার নিয়ম জানতে হবে। অনুমোদন ব্যতীত ডেটার ব্যবহার রোধ করতে হবে। আচ্ছা, এবার দেখো সিকিউরিটির প্রকারভেদ কি কি আছে। হার্ডওয়্যার সিকিউরিটি, সফটওয়্যার সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি। আচ্ছা, নেটওয়ার্ক সিকিউরিটির জন্য এখানে ফায়ারওয়াল ব্যবহার করতে হয়। আমি একটু পরে ফায়ারওয়ালের সংজ্ঞাও বলছি। দেখো, ডেটা এনক্রিপশন সিকিউরিটির জন্য বিশেষ ধরনের কোড হিসাবে ডেটা এনক্রিপশন ব্যবহার করা হয়। অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানে ব্যবহার করে ডেটাকে এনক্রিপশন নিরাপদ রাখে। প্লেইন টেক্সট কি বলেছি, এনক্রিপ্ট করার পূর্বের মেসেজ যা মানুষের পাঠযোগ্য রূপে থাকে। অপরপক্ষে সাইফার টেক্সট এনক্রিপ্ট করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য ডেটা রূপে থাকে না। আচ্ছা, ডেটা এনক্রিপশন করা হলে সাধারণত অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ডেটা ব্যবহার ব্যতীত অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান ডেটা ব্যবহার করতে পারে না। এখানে একটু ভুল আছে, অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যতীত ডেটা ব্যবহার করতে পারে না। প্রেরক নির্দিষ্ট কোড ব্যবহার করে ডেটা এনক্রিপ্ট করে দেয়। প্রাপকের নিকট ডেটা পৌঁছালে ওই ডেটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে নিতে হয়। এক্ষেত্রে প্রেরক প্রাপককে ডিক্রিপ্ট করার নিয়ম জানতে হবে, উভয়কেই জানতে হবে। আচ্ছা, আমি বলেছিলাম এনক্রিপশনের চারটি অংশ, প্লেইন টেক্সট, সাইফার টেক্সট, এনক্রিপশন অ্যালগরিদম, আর একটা হচ্ছে কি সফটওয়্যার। আচ্ছা, প্লেইন টেক্সট কি, এনক্রিপ্ট করার পূর্বের মেসেজ যা মানুষের পাঠযোগ্য ডেটা রূপে থাকে। দেখো, এনক্রিপ্ট করার পূর্বের মেসেজ যা মানুষের পাঠযোগ্য ডেটা রূপে থাকে, এটাকে বলা হয় হচ্ছে প্লেইন টেক্সট। সাইফার টেক্সটের কথা কি বলেছি, যে এনক্রিপশন করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য ডেটা রূপে থাকে না। এনক্রিপশন অ্যালগরিদম যে গাণিতিক ফর্মুলা বা লজিক বা সূত্র ব্যবহার করে প্লেইন টেক্সট থেকে সাইফার টেক্সট বা সাইফার টেক্সট থেকে প্লেইন টেক্সটে রূপান্তর করা হয়, তাকে বলা হয় হচ্ছে এনক্রিপশন অ্যালগরিদম। আরেকটা হচ্ছে কি KEY কি। আচ্ছা, অবশ্যই কোনো নির্দিষ্ট প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার করে এনক্রিপশন অ্যালগরিদম দ্বারা প্লেইন টেক্সট থেকে সাইফার টেক্সট অথবা সাইফার টেক্সট থেকে প্লেইন টেক্সটে রূপান্তরের কাজ সম্পন্ন করা হয়। সেই প্রোগ্রাম বা সফটওয়্যারকে বলা হয় কি সফটওয়্যার। আচ্ছা, কি বললাম, কি দুই প্রকার, গোপন বা সিক্রেট কি। যখন প্রেরক ও প্রাপক উভয়ে একই কি বা কমন কি ব্যবহার করে মানে ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশনের কাজ সম্পন্ন করে, তখন তাকে বলা হয় গোপন বা সিক্রেট কি। আর প্রেরক আর প্রাপক যদি উভয় ভিন্ন কি ব্যবহার করে এনক্রিপশন এবং ডিক্রিপশনের কাজ করে, তবে সেই কিকে বলা হয় হচ্ছে পাবলিক বা মানে অ্যাসিমেট্রিক কি। এই যে বলেছি ডেটা এনক্রিপশন করার বিভিন্ন নিয়ম, সিজার কোড। আচ্ছা, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, IDR, ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন অ্যালগরিদম। আচ্ছা, যদিও সিজার কোডের প্রয়োজন নেই এগুলো জানার, আমাদের একটু দেখে রাখি। দেখো, রোমান সম্রাট জুলিয়াস সিজারের সময় থেকে ডেটা এনক্রিপ্ট করার জন্য সিজার কোড ব্যবহার হয়ে আসছে। সিজার কোডে কোনো অক্ষরকে তার পরবর্তী তৃতীয় অক্ষর দ্বারা প্রতিস্থাপন করা হয়ে থাকে, ফলে কোনো সাধারণ ব্যবহারকারী প্রকৃত ডেটা বুঝতে পারে না। আচ্ছা, যেমন XYZ, এক্স এর ক্ষেত্রে এটা হবে কি, দেখো XYZ। সাইফার টেক্সট হচ্ছে কি ABC, দেখো তৃতীয় ডেটা দিয়ে, দেখো 3 নাম্বার ডেটা দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। A কে প্রতিস্থাপন করা হচ্ছে কি D দিয়ে। আচ্ছা, B কে প্রতিস্থাপিত হচ্ছে E দিয়ে, C হচ্ছে F দিয়ে, এরকম। আচ্ছা, এইভাবে এটা তো মানে জুলিয়াস সিজার করতো। এখানে তুমি প্রয়োজনে তোমার মতো করেও বানাতে পারো। তুমি 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার দিয়েও প্রতিস্থাপন করতে পারো। আচ্ছা, এবার লক্ষ্য করো XYZ সাইফার টেক্সট হচ্ছে ABC এর সাইফার টেক্সট কি DEF এর সাইফার টেক্সট কি হবে, দেখো GHI, DEF এর হচ্ছে GHI। অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান এনক্রিপশন পদ্ধতি অনুযায়ী ডিক্রিপশন করে মূল তথ্য পড়ে নেয়। আবার সিজার কোডের কোনো অক্ষরকে তার 13 চক্রের অক্ষর দ্বারাও প্রতিস্থাপন করা যেতে পারে। শুধু 13 চক্র না, যে কোনো কিছু দিয়ে প্রতিস্থাপন করা যায়। আচ্ছা, ডেটা এনক্রিপশনের সুবিধা দেখো, ডেটাকে নিরাপদ রাখার জন্য এনক্রিপশন করা হয়। সিস্টেম সিকিউরিটি ও ডেটা সিকিউরিটি উভয়ের জন্য ডেটা এনক্রিপশন করা হয়। প্রেরক ও প্রাপকের মধ্যে এনক্রিপশন পদ্ধতি সম্পর্কে সমঝোতা হয়, তৃতীয় কোনো ব্যক্তি ডেটা পরিবর্তন করতে পারে না। আচ্ছা, অসুবিধা দেখো, অনেক জটিল গাণিতিক হিসাবের মাধ্যমে এনক্রিপশন করা হয়, ফলে প্রক্রিয়াটি ধীরগতি সম্পন্ন। আচ্ছা, এরপর দেখো এনক্রিপশন অ্যালগরিদম ঠিকমতো কাজ না করলে ডিক্রিপশন করার পর মূল ডেটা পাওয়ার সম্ভাবনা কম থাকে। সঠিক এনক্রিপশন পদ্ধতি গ্রহণ না করলে অনেক সময় হ্যাকাররা ডেটার কপি পেয়ে যেতে পারে।
এবার দেখো ডিইএস ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, আমি বলেছি যে আমেরিকান ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যান্ডার্ড এনবিএস কর্তৃক আবিষ্কৃত ডিইএস ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, বলেছি এটা সর্বাধিক প্রচলিত এবং ব্যবহৃত, খুবই জনপ্রিয় সর্বাধিক ব্যবহৃত এনক্রিপশন পদ্ধতি। নিচে ডেটা এনক্রিপ্ট করার উপায় আলোচনা করা হলো। ধরা যাক ডেটাকে এমন ভাবে এনক্রিপ্ট করা হয় যাতে প্রতিটি অক্ষর তার পরবর্তী অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে কোনো ব্যবহারকারী এটা প্রকৃত ডেটা বুঝতে পারে না। যেমন সি এর পরবর্তী অক্ষর ডি দ্বারা, ও হলে পরবর্তী অক্ষর পি দ্বারা, এম এন দ্বারা, পি কিউ দ্বারা, এইভাবে। আচ্ছা, এটা আরো অসংখ্য আছে, মানে এটা শুধু এটা না, তুমি তোমার মতো বানিয়েও নিতে পারবা। আন্তর্জাতিক ডেটা ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন অ্যালগরিদম, দেখো 1991 সালে জেমস ম্যাসি ও তোমার কি আছে জুজুয়ালিয়া এটা সর্বপ্রথম ডিজাইন করেন। এই অ্যালগরিদমটা ছিল ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ডেরই প্রতিরূপ, ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন অ্যালগরিদম। আচ্ছা, এটা এনক্রিপশন করার নিয়ম দিয়েছে, এটা আমাদের দরকার নেই। আর অফিস 2007 দিয়ে ডেটাবেস টুলস V1 এর অধীনে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড আইকনে ক্লিক করে এটা করা যায়। ওকে বন্ধুরা, এবার আমি আরো অক্ষরপত্র বইয়ের কিছু স্লাইড তোমাদের সামনে একটু প্রেজেন্ট করছি, একটু খেয়াল করো। এখানে আর কিছু যদি নতুন করে আমরা পেয়ে থাকি। দেখো, আমি বলেছিলাম কর্পোরেট ডেটাবেস, বড় বড় প্রতিষ্ঠান যেমন একটু জুম করে দেই, বড় বড় প্রতিষ্ঠান যেমন মাল্টিন্যাশনাল কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, রিসার্চ ল্যাবরেটরি কিংবা সরকারি প্রতিষ্ঠান, এদের সবগুলোই এন্টারপ্রাইজ বলা হয়। বৃহৎ এন্টারপ্রাইজের একাধিক ব্যবসা বাণিজ্য থাকতে পারে। প্রতিটি ব্যবসার জন্য একাধিক বিভাগ বা অনুবিভাগ থাকে। এই বৃহৎ এন্টারপ্রাইজে সাধারণত অনেক কর্মকর্তা, কর্মচারী, সরবরাহকারী, ক্রেতা, ভোক্তা ইত্যাদি থাকেন, যারা বিভিন্ন দেশ বা দেশের বিভিন্ন এলাকায় থেকে ব্যবসা বাণিজ্য বা অফিসে কাজ করে থাকেন। আচ্ছা, প্রতিটি ব্যবসার জন্য তার প্রধান অফিসে রয়েছে, যেখানে বিভিন্ন সার্বিক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এখানে এইটাই হচ্ছে কর্পোরেট ডেটাবেস। দেখো যে যে ডেটাবেস এন্টারপ্রাইজ বা কর্পোরেট প্রতিষ্ঠানে তাদের শাখা অফিসগুলোর মধ্যে যোগাযোগের জন্য, তথ্য আদান প্রদানের জন্য কেন্দ্রীয় অফিসের সার্ভারে এক ধরনের ডেটাবেস ব্যবহার করা হয়, তাকে কর্পোরেট ডেটাবেস বলে। আচ্ছা, এই মনে করো একটা মানে অফিসের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে, যেমন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, যেটা এর আওতায় বিভিন্ন ইয়ে থাকতে পারে, যেমন পাইরোল, টাইম অ্যান্ড অ্যাটেন্ডেন্স, পারফরমেন্স, আচ্ছা বেনিফিটস, এইচআর ম্যানেজমেন্ট, রিক্রুটিং, সবগুলো কি আলাদা আলাদা সেক্টর আছে। আচ্ছা, তাহলে এই আলাদা আলাদা সেক্টরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি করতে হয়, যেমন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স আছে, এটা দরকার নেই। অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স আছে, সাপ্লাই অ্যান্ড চেইন ম্যানেজমেন্ট আছে, আচ্ছা ম্যানুফ্যাকচারিং, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, আচ্ছা ডিস্ট্রিবিউশন সিস্টেম, কাস্টমার রিলেশন, আচ্ছা ইত্যাদি, সবকিছুই তাদের কাজের জন্য তোমার ওই হেড অফিসের কাছে দায়বদ্ধ থাকে। আচ্ছা, এবং যে সফটওয়্যার দিয়ে এটা নিয়ন্ত্রণ করা হবে সেটাই হচ্ছে কর্পোরেট ডেটাবেস। এবং এই কর্পোরেট ডেটাবেসের মধ্যে ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এই সফটওয়্যারটা খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার, যেটা কর্পোরেট ডেটাবেস তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেসের ব্যবহার, এটা একটু বই থেকে দেখে নেবা, এখান থেকে শুধু ই গভর্নমেন্ট কি এটা জানলেই হচ্ছে। আচ্ছা, এরপরে তো আমি ডেটা সিকিউরিটি বা নিরাপত্তা বলেছি। একটা জিনিস, নেটওয়ার্ক নিরাপত্তার
একটা জিনিস একটা দরকার, সেটা আমি এখন একটু বলে যাচ্ছি তোমাদের। আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসতে পারে ফায়ারওয়াল কি। আর একটা কোশ্চেন, আমি যে কোশ্চেন গুলো দিয়েছি তার সাথে লিখে নিও ফায়ারওয়াল কি, আগুনের দেয়াল। আচ্ছা, তার মানে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে কোনো অনধিকার প্রবেশকারী যাতে প্রবেশ করতে না পারে সেজন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে বিশেষ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, যাকে ফায়ারওয়াল বলে। আবার বলি, কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম বা কম্পিউটার সিস্টেমে যাতে অনির্দিষ্ট ব্যক্তি বা অনধিকার প্রবেশকারী প্রবেশ করতে না পারে সেজন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে বিশেষ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, যাকে ফায়ারওয়াল বলে। আচ্ছা, তাহলে ফায়ারওয়াল কি আমরা জানতে পারলাম যে হার্ডওয়্যার আর সফটওয়্যারের সমন্বয়ে বিশেষ ধরনের ব্যবস্থা যেটা নেটওয়ার্কে নিরাপত্তা প্রদান করে থাকে। আচ্ছা, তাহলে আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। এই হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনার এভরিথিং। আচ্ছা, আমরা আশা করি পরবর্তী দিন থেকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব, এবং তৃতীয় অধ্যায়ের যে বিষয়বস্তুগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তা তোমরা ভালোভাবে ষষ্ঠ অধ্যায়টা পড়ে ফেলবে, এবং মানে তোমাদের নিশ্চয়ই আমি একটা কথা বলেছি যে আমি সামনের মাস থেকে ম্যানুয়ালি ব্যাচ করানো শুরু করব অল্প পরিসরে, এবং আমি সবাইকে আহ্বান করছি যে 2টা কি 3টা ব্যাচ করাবো। সবাইকে যারা করতে ইচ্ছুক তাদেরকে আহ্বান করছি যেন তোমরা দ্রুত আমার সাথে যোগাযোগ করে নাম লিখে রাখো, কারণ এর পরবর্তীতে কিন্তু আসন সংখ্যা ফিল আপ হয়ে গেলে তখন মানে একটু কঠিন হয়ে যাবে, কারণ এখন তো আগের মতো মানে নেওয়া সম্ভব না, এখানে স্বাস্থ্যবিধি মেনে ব্যাচ করাতে হবে। ওকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।